Hey guys, welcome back to my channel. তো আজকে আমরা আবার একবার সকাল সকাল বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে। তো আজকের উদ্দেশ্যটা একটু অন্যরকম। আজকে আমরা যাচ্ছি ফটোশ্যুট করতে। আমরা সবাই ফটো তুলবো। আমরা যে লোকেশনে যাবো তার মধ্যে আছে প্রিন্সেপ ঘাট আর ঘরের মাঠ, তো আরও অনেক রকম লোকেশনে যাবো। তো ওখানে আমাদের জন্য দাদার বন্ধু দাঁড়িয়ে আছে, তো আগে মিট আপটা করে নিই। তো চলো। তো গাইজ এখন আমাদের ট্রেন আমাদের রাস্তা আটকে দিয়েছে, আমরা যাবো ট্রেনের ওই সাইডে। তো ট্রেনটা যাওয়ার পরে যেতে পারবো। তো গাইজ এই তো আমার পিক আপ করার জন্য চলে এসছে। তো গাইজ আমরা গাড়িতে যাবো গাইজ। তো গাইজ এখন আমরা ঘরের মাঠে চলে এসেছি। তো এখন ফটোশ্যুটের জন্য জায়গা খোঁজা হচ্ছে। তো আমাদের সাথে আছে আমি, দাদা, রিকদা আর আমার দিদি। হাতির কথা বলেছিলাম, দেখতে পাচ্ছ আমাদের কাছে চলে এসছে হাতি। এই হাতি তো আমরা জার্নিতে একটা হাতি, মানে যে কোনো জার্নি একটা পশু থাকে, মানে জানোয়ার থাকলে খুব ভালো। তো এই যে সেই জানোয়ার না, অ্যাকচুয়ালি ভালোই লাগছে, এত অপমান করা ঠিক নয়। ভালোই লাগছে। তো এখন আমরা যাচ্ছি লোকেশনে খোঁজার জন্য। তো যারা আমাদের ফটো তুলবে, তো এখন সব ক্যামেরা সেটিং করছে, ক্যামেরাগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, মনে হয় প্রি ওয়েডিং শুরু হচ্ছে, এরকম ভাবে করে ছবি তুলবে। তো এখানে আবার আল্ট্রাভিডিও ফটোগ্রাফি হচ্ছে মোবাইল ফোনে। তো এখন আমার লোকেশন চেঞ্জ করে ফটো শুট হচ্ছে। দেখতে পাচ্ছ ফটো তুলতে আসছে, কত রকম অবস্থার মুখোমুখি আসতে হয়, দেখতে পাচ্ছ। গাছ এখন লাভ মারছি আমরা, এখন ঝাঁপাচ্ছি। রেডি? আমাদের ফার্স্ট যেখানে লোকেশন, ওটা কমপ্লিট ব্লগ হয়ে যাচ্ছে সেকেন্ড স্পটে। তো লেটস গো। তো গাইজ আমাদের নেক্সট লোকেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট, এখানে আমরা ফটোশুট করবো। তো গাইজ আমরা এখন ড্রেস চেঞ্জ করে প্রিন্সেপ ঘাট চলে এসেছি, স্টার্ট করবো আমাদের ফটোশুট। চলো। চেঞ্জ করতে থাকি। তো গাইজ ব্ল্যাক এন্ড হোয়াইট পান্ডা, আমিও ব্ল্যাক এন্ড হোয়াইট পান্ডা। তো গাইজ সেম বাট ডিফারেন্ট। আমাদের গরিবের শাহরুখ খান। একটু ওইদিকটা ধরো, একটু ওইদিকটা। সো আজকে যে আমরা এই ফটো তুলতে এসেছি, তো সবাইকে জিজ্ঞাসা করবো সবার কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। তো বর্তমানে আমার রিকদাকে জিজ্ঞাসা করবো, কেমন বলো তুমি? আমার টেকনিক্যালি আমার ড্রেস দেখেই বুঝতে পারছিস আমার পাসপোর্ট ফটো তোলা হচ্ছে। তো তোর দিদিদেরই ভালো ফটো তোলা হয়, আর পাসপোর্ট ফটোই তোলা হচ্ছে। তো আমি দিদির কাছেও যাই, তার আগে দাদাকে জিজ্ঞাসা করি দাদার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। তো দাদা এখানে বসে আছে। দাদা বলো তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আজকে ফটোগ্রাফিতে? আমার তো বেশি ফটো ওঠেনি, আনলাইক ইয়োর্স। আমিও বেশি ফটো তোলা হয়েছে তার 70% এরই তোলা হয়েছে। আমরা সাইড ক্যারেক্টার এমনি ঘুরতে এসেছি। গাই মাত্র আমি 30 থেকে 40টা ফটো তুলেছি। হয়তো টোটাল ফটো তোলা হয়েছে 60টা মতো। হ্যাঁ, আমি একটু ফটো তুলতে ভালোবাসি, এই জন্য তুলেছি। তো তোমার তুলতে কে না বলেছিল? আমি ক্যামেরার পেছনে ছিলাম, আমি ফটো তুলেছি অনেক। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। ভালো ক্যামেরা আছে, ইউজ করতে পারছি। বেশি কথা বলবে না। এবারে আমি দিদির কাছে যাই, দিদি কেমন ফটো এক্সপিরিয়েন্স হচ্ছে জিজ্ঞাসা করবো। তো গাইজ এখন দিদিকে জিজ্ঞাসা করবো দিদির কেমন লাগছে। মোটামুটি সব থেকে বেশি আমার নয়, সব থেকে বেশি ফটো এর তোলা হয়েছে। হ্যাঁ, কিন্তু সব থেকে ভালো পোজগুলো আমি দিচ্ছি, আর সবাই স্যাটিসফাইড হচ্ছে আমার পোজে। একদম বেকার সেটা তাকে জিজ্ঞাসা করলে বলবে একদম বেকার, সবচেয়ে স্যাটিসফাই হয়েছে। একদম বেকার। এসে কথা বলে কোনো লাভ নেই, ছাড়ো। প্রিন্সেপ ঘাটে এসেছি, এখানে এত প্রেম হচ্ছে, দেখে সকাল থেকেই প্রেম হচ্ছে, দেখে মনটা খুব ভেঙে গেছে। প্রেম পাচ্ছে, কিন্তু প্রেম করার মতো মানুষ পাচ্ছি না। যাই হোক, এখন কষ্টে চলে যেতে হবে জীবন থেকে। তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে। তো গাইজ আমাদের ফটোশ্যুট ডান হয়ে গেছে এখানে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো নেক্সট সেকেন্ডে কোথায় যাবো, এরপরে কোথায় যাবো এটা কখন ঠিক হয়নি, তো যাওয়া যাক সামনে। সো গাইজ এখন আমরা মুকুমবুতে চলে এসেছি। তো এখন আমরা খাবার অর্ডার দেবো। তো মানে ফটোশ্যুট করতে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমরা প্রথমে লাঞ্চ করবো ডিরেক্ট। তো দেখছি তারপরে কি হয়। সো গাইজ মেনু কার্ড চলে এসছে, এখন সবাই দেখছে।
তো guys, এখন আমার খাবার আসেনি বলে আমি দিদির খাবারটা খাচ্ছি। যখন সিজনটা আসবে তখন যেন আমাকে দাও। আমার সিজির এখনো আসেনি, আমার সিজির আসে তখন আমি খাবার বাড়াবো, ওকে দেবো না। মুখ ফাটিয়ে নিয়ে নিবি, ঠিক আছে? চলে থ্যাংক ইউ গাইস, দেখো ধোঁয়া বেরোচ্ছে তো গাইস, আর খেতে পাচ্ছি না, পেট ভর্তি হয়ে গেছে আমার, আর পাচ্ছি না খেতে, পেট পুরো ভর্তি হয়ে গেছে আমার। তো গাইস, আমরা এখন নিউ মার্কেটে এসেছি, আর সামনেই নাহমস, সামনের গলিটায়। তো এই নাহমস সম্বন্ধে বলতে গেলে বলে দিই, এটা স্বাধীনতার আগে থেকে একটা দোকান, যেটা ইহুদিরা স্থাপন করেছিল ইসরায়েল থেকে। তো এটা এখনো এখানে আছে, এটা 1903 সাল থেকে এখনো এস্টাবলিশ আছে এখনো পর্যন্ত। তো ওটা খুবই বিখ্যাত কেক, কলকাতায় তৈরি করে। তো কেকই নয়, চিকেন প্যাটিস আরও অনেক কিছু, যেটা চিকেনটা এখন থেকে বন্ধ করে দিচ্ছে, বাট আমরা কেকটা ট্রাই করবো। কেকটা খুবই ফেমাস, তো কেকটাই কিনতে এসছি এখানে, তাই জন্য। নাহমস বন্ধ, রবিবারও বন্ধ আর শনিবারও বন্ধ, দুদিন বন্ধ। তো নাহমস বন্ধ হওয়ার পরে এখনো অনেকটা সময় বাকি আছে সন্ধে হতে, তাই আমি আর আমার দাদারা ঠিক করলাম যে একটু ভিক্টোরিয়া বসবো। ভিক্টোরিয়া একটুখানি বসার পর তারপর দেখা যাক, আগে ভিক্টোরিয়া যাই। ভিক্টোরিয়া এখন আর 5 মিনিট মতো দূরে আছে, তো আগে ভিক্টোরিয়া যাই। তো গাইজ, এখন আমরা ভিক্টোরিয়া চলে এসেছি, আর আমাদের এনার্জি খুবই লো, আমরা এমনি ভেতরে গিয়ে একটুখানি বসবো, টাইম কাটাবো। তো গাইজ, আমরা টিকিট নিয়েছি, এন্ট্রি করবো আমরা ভেতরে। সো গাইজ, এখন আমি নয়, আমার দাদা ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে ও তার হিস্ট্রি সম্বন্ধে কিছু বলবে। তো তোমরা এটুকু জানি, তো সেটা শোনো। তো এখন যেখানে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখতে পাই, 1910 সালের আগে এখানে অন্য কিছু ছিল। তো যখন রানী ভিক্টোরিয়া মারা গেলেন, সেই সময় কলকাতায় ভারতের রাজধানী ছিল। সেই সময় এখানকার যারা অমরা চমরা লোকজন ইংরেজ সরকারের, আর যারা কিছু মহান বাঙালি যারা ইংরেজদের সাথে খুব বন্ধুত্ব ছিল, তারা কাইন্ড অফ মাতৃশোক অনুভব করলেন, মাতৃবিয়োগের শোক। তো তারা ডিসাইড করলেন, অ্যাকচুয়ালি লর্ড কার্জন প্রপোজ করলেন রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে কিছু একটা মনুমেন্ট, কিছু একটা বিল্ডিং বানানো হোক। আর সেখানে সেই সব বাঙালিরাও সেই কথায় তারাও নিজের মতামত দিলেন। সেই সব বাঙালিদের টাকায় আর আরও অন্যান্য বাঙালিদের থেকে চাঁদা তুলে টাকা নিয়ে, আর ইংরেজ সরকারের প্ল্যানে একটা বিল্ডিং বানানোর প্ল্যান করে। বিল্ডিংটা হবে রানী ভিক্টোরিয়ার মেমোরিতে, আর সেখানে ভিক্টোরিয়ান আমলের জিনিসপত্র একসাথে রাখা থাকবে, একটা কালেকশন টাইপের। আর জায়গা পছন্দ হলো এই জায়গাটা, যেখানে আগে সেন্ট্রাল জেল ছিল। এই জায়গাটা পছন্দ হওয়ার জন্য সেন্ট্রাল জেলটাকে স্থানান্তর করে দেওয়া হলো আলিপুরে, যেটা আগে ছিল আলিপুর সেন্ট্রাল জেল, আর এখন আই থিঙ্ক ওটা একটা মিউজিয়াম। চেঞ্জটা হওয়ার পরেও আই থিঙ্ক টাইম লেগেছিল, 1921 সালে আই থিঙ্ক পাবলিকের জন্য এটা ওপেন করা হয়েছিল বাই দ্য কিং এডওয়ার্ড দি 8th। আর টোটাল বিল্ডিংটা বানাতে খরচ হয়েছিল তখনকার দিনে 1,50,00,000 টাকা মতো, তখনকার দিনে, উইচ ইজ রিয়েলি বিগ অ্যামাউন্ট। বাট এটা জানার জিনিস যে পুরো টাকাটাই বাঙালিদের পকেট থেকে গেছিল, ইংরেজরা সেখানে টাকা দেয়নি। তো গাইজ, এখন আমরা ভিক্টোরিয়া থেকে বেরোবো, এখন বাজে 4:45। তো এখন আমরা বেরোচ্ছি বাইরে যেতে, আমরা রানী ভিক্টোরিয়াকে টাটা করে বাই বাই করে চলে যাবো। তো বাই বাই। তারপর আমরা বাড়ি ফিরে এসে সন্ধেবেলা অর্ণবদার বাড়ি থেকে ছবিগুলো নিতে গেলাম। এই ছবিগুলোই আমার ভালো লেগেছে, দিলে এগুলোই দেবো। তো আমাদের ফটো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা রিটার্ন বাড়ি যাবো। বাড়ি যাওয়ার আগে আমি অর্ণবদাকে জিজ্ঞাসা করবো যে অর্ণবদার আজকে আমাদের ফটো পোজ, আমাদের সাথে ফটো তুলে কেমন লাগলো, সব কিছু জিজ্ঞাসা করবো। অর্ণব পাশেই আছে। তো বলো তোমার কেমন লেগেছে আজকে আমাদের সাথে ফটো তুলে, তোমার কেমন লেগেছে ফটো তুলে আমাদের? ভালোই এক্সপিরিয়েন্স, তো ভালোই। সবাই পোস্ট তো কাউকে কিছু বলতে হচ্ছে না এখন, তো সবাই অ্যাডভান্স। তো পরে যদি কোনো প্ল্যান হয় তো আমরা কি ইনভাইট পাবো? একদম নেক্সট টাইম ভালো করে প্রপার প্ল্যান করে কিছু করার ইচ্ছা আছে। তো এটা টোটালি আনপ্ল্যান ছিল, তাই তেমন একটা কিছু মানে আউটপুট ঠিকঠাক আসেনি। আর পরে যেটা হবে প্ল্যান নিয়ে সবকিছু ঠিকঠাক যত দিন যাবে গ্র্যাজুয়ালি এটা ইমপ্রুভ করবে। তো এটা খুবই ফ্রেশার্স, মানে
মডেল। ফ্রেশার্স, একদম পিওর ফ্রেশার্স। তো এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তার আগে যে অর্ণবদা যে ইনস্টাগ্রাম চ্যানেলটা ওটা ফলো করে দাও। দাদা